আসসালামু আলাইকুম। টেক কেয়ার প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ রবিউল ইসলাম আছি আমাদের সাথে। আজকে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট অন সাবজেক্টের অধ্যায় 9 এর প্রথম ক্লাসে চলে আসলাম। এতদিন যে বেসিকগুলো দেখিয়েছিলাম অধ্যায় 8 এর এবং 7 এর, সেই 8 এর বেসিক দিয়ে আমাদের 8, 9, 10, 11, 12 পর্যন্ত ক্যালকুলেশন করা যাবে একই সূত্র। 10 অধ্যায়ে কিছু টপিকস আলাদা আছে, শুধু পাওয়ারের সূত্রগুলো এক্সট্রা অ্যাড হবে। আমি নেক্সট ক্লাসে সেটা দেখাবো। তো আজকে আমরা 9 অধ্যায়ে যে অঙ্কে চলে আসলাম সেটা 8 অধ্যায়ের বেসিক দিয়ে আমাদের কাজ হবে। দেখো এখানে বলছে 30 ওহম এর একটি রোধ 30 ওহমের একটি রোধ 40 ওহম ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের সাথে সিরিজে যুক্ত আছে। তাহলে আমরা চিত্রটা কেমন হবে একটু খেয়াল করি। 30 ওহমের একটি রেজিস্ট্যান্স আর একটি 40 ওহমের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, মানে এরকম দুইটি পরস্পর সিরিজে আছে। সিরিজ মানে একটার সাথে আরেকটি এক তারে যুক্ত থাকবে, ওকে। এবং তার সাথে 230 ভোল্টের একটি এসি সোর্স যুক্ত আছে। তাহলে এটা হচ্ছে আর এর মান, যেটা হচ্ছে 30 ওহম, আর এটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, মানে হচ্ছে এক্স এল এর মান সরাসরি 40 দেওয়া আছে। আমরা যদি এখানে এল এর মান দেওয়া থাকতো, এল সমান সমান সামথিং হেনরি, তাহলে আমাদের এক্স এল ইকুয়াল টু 2πfl এই সূত্র বের করে নিয়ে আসতে হতো। তো যেহেতু এখানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের ওহমিক ভ্যালু সরাসরি দেওয়া আছে, তার মানে এক্স এল এর মান দেওয়া আছে। এখানে বলছে 230 ভোল্ট উৎসের সাথে, তাহলে উৎস আমাদের এখানে দেওয়া আছে 230 ভোল্ট। ফ্রিকোয়েন্সি দেওয়া নাই, মানে ফ্রিকোয়েন্সি আমাকে ধরে নিতে হবে 50 হার্জ, যদি এখানে প্রয়োজন হবে কি হবে না জানি না। আচ্ছা দেখি আমরা। তো পরবর্তীতে আমাদের ক নম্বর প্রশ্নে বলেছে যে নির্ণয় করো কারেন্ট ভোল্টেজ ভি আর, মানে হচ্ছে এই রেজিস্টরের ভোল্টেজ, ভি এল মানে হচ্ছে ইন্ডাক্টরের ভোল্টেজ, এবং ভেক্টর চিত্র, এদের ভেক্টর চিত্রটা কেমন হয়। আমরা বেসিক ক্লাসে ভেক্টর চিত্র দেখেছিলাম, তোমরা যারা বেসিক ক্লাস ভালো মতো দেখেছো তারা ভেক্টর চিত্র অনায়াসে পারবা। আমাদের এইখানে প্রথমে ক নম্বরের জন্য একটু আমরা চেষ্টা করি, দেখি সলিউশন নাম্বার, অঙ্কের নাম্বার যা দেওয়া থাকবে তাই। তো ক আমরা এখানে দেখছি, দেখো ভি সমান সমান ডিসি সার্কিটের ক্ষেত্রে দেখেছিলাম আই ইন্টু আর, ঠিক আছে। যেহেতু এটা এসি সার্কিট, সুতরাং এখানে আর এর পরিবর্তে হবে জেড। তাহলে ভি সমান সমান আমরা দেখি আই ইন্টু জেড। তাহলে আমাদের এখানে প্রশ্নে যেহেতু চেয়েছে আই, তাহলে অবশ্যই আই ইকুয়াল টু কত, ভি ডিভাইডেড বাই জেড হবে, ঠিক আছে। এখন এই যে জেডটা নির্ণয় করার জন্য আমাদের সূত্র আছে। দেখো এখানে কি কি মান দেওয়া আছে তুমি সরাসরি একটা দেখো। আমার অঙ্ক করার সিস্টেমগুলো হচ্ছে এরকম, জানো, যে কান টানলে মাথা আসে, একটা কথা আছে না। আমি মেইন সূত্র ধরে টান দিব, ওটার সাথে কোনটা কোনটা আমার অজানা সবগুলো চলে আসবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মেইন সূত্র হচ্ছে কারেন্ট বের করার জন্য ভোল্টেজ ভাগ ইম্পিডেন্স লাগবে। তা এখানে সরাসরি আমাদের প্রশ্নে ভোল্টেজ দেওয়া আছে কিন্তু ইম্পিডেন্স দেওয়া নাই, তার মানে এখন আমাদের ইম্পিডেন্স বের করতে হবে। ইম্পিডেন্সের সূত্র আমরা জানি জেড ইকুয়াল টু আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সসি, এটা সূত্র জানি। সবসময় তোমরা এই জেনারেল এই সূত্রটা ব্যবহার করবা, ঠিক আছে। যেটা মান আছে সেটা বসাবো, না থাকলে জিরো বসাবো, ওকে ফাইন। তাহলে এইখানে আমাদের আর এর মান দেওয়া আছে দেখো 30, যে এক্সএল এর মান দেওয়া আছে 40, এক্সসি এর কোনো মান নাই মানে জিরো। তাহলে এখান থেকে আমরা নর্মালি ক্যালকুলেশন করলে একটা মান পাবো, সেটা হচ্ছে এখানে পাবো হলো 50 কোণ 53.13 এরকম ওহমিক ভ্যালু। তাহলে জেড এর মান আমরা এটা পাইলাম, এখান থেকে জেড এর মানটা আমরা বসাবো। তাহলে ভোল্টেজের মান দেওয়া আছে 230 ভোল্ট, অ্যাঙ্গেল দেওয়া নাই মানে 0 ডিগ্রি, আর এখানে জেড এর মান আমরা যা পাইলাম তা বসাবো। তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, দেখো গুরুত্বপূর্ণ একটা টপিকস। এখানে হচ্ছে যখন আমরা ভাগ করব তখন মানগুলো সরাসরি একটার সাথে একটা ভাগ হয়, আর কোণগুলো হবে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ। আবার দেখো মানগুলো সরাসরি হবে ভাগ, আর কোণের ক্ষেত্রে হবে উপরেরটা সাথে নিচেরটা যোগ, যদি ভাগের ক্ষেত্রে হয়। আর যোগের ক্ষেত্রে হলে তো সরাসরি ওটা থাকছে। তাহলে আমাদের এই জায়গাটা এরকম লিখতে পারতাম, এরকম। আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা লাল কালি লিখছি, এই জন্য এখানে দেখো মাইনাস উপরেরটা মাইনাস নিচেরটা। তাহলে এখান থেকে সূত্রের একটা মাইনাস আর ওর নিজের জন্য একটা মাইনাস ছিল, আলটিমেটলি কি প্লাস হয়ে যাবে না পরের লাইনে তখন মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের পোলারে ক্যালকুলেশনের নিয়ম। তো আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে সরাসরি এখান থেকে একটা মান পাবো, সেই মানটা হচ্ছে
এটা যেহেতু কারেন্টের মান, তাহলে এটা কত হবে? অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এটা আমাদের একটা আনসার, ক নম্বরের উত্তর আমরা পেয়ে গেছি। এখন যেহেতু এটা সিরিজ সার্কিট, এই সিরিজ সার্কিটে আমাদের কারেন্ট এখান থেকে প্রবাহিত যেটা হবে সেটা সবার জন্য সেম কারেন্ট থাকবে, এটার জন্য একই কারেন্ট এবং এটার জন্য একই কারেন্ট থাকবে। তাহলে আমরা এখান থেকে তাহলে লিখতে পারবো, দেখো খ নম্বরে, নর্মালি ডিসি সার্কিটের ক্ষেত্রে আমরা জানি ভি সমান সমান আই ইন্টু আর। তো এটা ছিল রেজিস্টিভের জন্য, তো যেহেতু এখানে এটা রেজিস্টিভ, এটা হলো ইন্ডাকটিভ, তাহলে এটার জন্য ভোল্টেজ আমাদের কাজ করবে কারেন্ট গুণিত রেজিস্ট্যান্স, আর এটার জন্য ভোল্টেজ আমাদের কাজ করবে কারেন্ট গুণিত ওর রেজিস্ট্যান্স। তার মানে ওর রেজিস্ট্যান্স কত? এক্সএল, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। ঠিক আছে, তাই আমরা এখানে এটা লিখবো যে ভি আর সমান সমান এটা, আর এটা হচ্ছে ভি এল সমান সমান এটা। তাহলে জাস্ট ওই সূত্রটা আমরা এখানে বসাবো। এই সূত্রটা যদি এখানে বসাই তাহলে আই সমান সমান পেলাম কত? 4.6, কোণ ছিল 53.13, আর ওর রেজিস্ট্যান্সের মান হচ্ছে 30। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে পাবো এত ভোল্ট, আর এখান থেকে আমরা গ নাম্বারের জন্য পাবো, তাহলে এটা ছিল ভি আর এর জন্য, এটা হলো ভি এল এর জন্য, আই ইন্টু এক্সএল, আই এক্সএল। ঠিক আছে, তাহলে আই এর মান হচ্ছে, এখানে আমাদের কোণ লাগবে, যেহেতু কোণ ছিল, দেখো ভাগের সময় উপরেরটা থেকে নিচেরটা আমাদের বিয়োগ হচ্ছে, আর গুণের সময় কোণগুলো যোগ হয়ে যাবে। তো এখানে 30, রেজিস্ট্যান্সের কোনো কোণ নাই, তার মানে এখানে আমাদের ওইটাই থেকে যাবে, এত ভোল্ট। এখানে হচ্ছে 4.6, এটা গণিত আর রেজিস্টিভ ভ্যালু মানে কত? 40। ওকে, এটাই ক্যালকুলেশন করলে পাবো আমরা 184, আর কোণ যোগ হয়ে যাবে 53.13। তাহলে এখানে আমাদের দুইটা উত্তর। হ্যাঁ, এটা একটা উত্তর, এটা একটা উত্তর। এবার আমাদের বলছে ভেক্টর চিত্র। তাহলে ভেক্টর কি? রেজিস্টর এবং ইন্ডাক্টরের ভেক্টর চিত্র আমরা এর আগে কেমন দেখেছিলাম বেসিক ক্লাসে, মনে নাই? বেসিক ক্লাসে দেখেছিলাম যে রেজিস্টর সব সময় আমাদের থাকবে হচ্ছে আনুভূমিকভাবে, আর এটা যেহেতু ইন্ডাক্টর তাহলে সব সময় এটা থাকবে কোথায়? উপরে, উপরে এইভাবে। তাহলে আমাদের এখানে ভেক্টর চিত্র হয় কার জানো? কারেন্ট এবং ভোল্টেজের ভেক্টর চিত্র হয়, কারেন্ট এবং ভোল্টেজের। তাহলে তোমাকে ইন্ডাকটিভের জন্য শেখানো হয়েছিল যে কারেন্ট ভোল্টেজের থেকে 90 ডিগ্রি এগিয়ে থাকবে। তাহলে কারেন্ট ভোল্টেজের থেকে 90 ডিগ্রি যদি এগিয়ে থাকে, তা আমরা যদি এই রেফারেন্সটাকে ভোল্টেজ ধরি, তাহলে কারেন্ট এগিয়ে থাকবে বলা হয়েছে, এগিয়ে থাকবে। ইন্ডাকটিভের জন্য কারেন্ট থাকবে পিছনে, কারণ ল্যাগিং হয় ইন্ডাকটিভে, আর ক্যাপাসিটিভের জন্য কারেন্ট এগিয়ে থাকবে, লিডিং হবে। তাহলে যেহেতু এটা ইন্ডাকটিভ সার্কিট, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আছে, সুতরাং এখানে আমাদের কি হবে? ল্যাগিং হবে, তার মানে কারেন্ট আমাদের পিছিয়ে থাকবে। আমাদের ঘূর্ণনটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয় যে অপারেটর হিসেবে, তাহলে অবশ্যই কারেন্টটা হচ্ছে এইখানে বসাতে হবে। ঠিক আছে, তো এখানে বসাতে হবে, এটা ছিল নর্মাল রুলস। কিন্তু আমাদের এই জায়গাতে একটু খেয়াল করতে হবে, দেখো একটু খেয়াল করতে হবে যে কারেন্টের অ্যাঙ্গেলটা কত আছে। কারেন্টের অ্যাঙ্গেল কত আছে? 53.13। তো 53 আমরা এখানে 13 যেহেতু পেয়েছি, তাহলে আমরা কোয়াড্রেন্ট অনুযায়ী এই 53.13 সমান সমান বসাবো। তো কারেন্টের মান পেয়েছি পজিটিভ 53.13। হ্যাঁ, তাহলে পজিটিভ 53.13 যেহেতু পেয়েছি, আমাদের এইভাবে লিখে দিলেও কিন্তু হবে, এইভাবে লিখে দিলে হবে। আমরা যদি এই জায়গায় 90 ডিগ্রি অ্যাঙ্গেল না করে সরাসরি এখানে একটা আনুমানিক 53.13 সমান সমান এরকম, তাই এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমাদের কারেন্টটা মোটামুটি যেত মনে করো এই দিক দিয়া, তাহলে এটা হতো আমাদের কারেন্টের মান। ঠিক আছে, এই কোণটা হচ্ছে তাহলে 53.13 ডিগ্রি। আমাদের যদি কোনো মান না থাকতো, তাহলে সরাসরি কারেন্ট ভোল্টেজের থেকে 90 ডিগ্রি কোথায় ছিল? পিছনে ছিল। তো যেহেতু এখানে একটা মান আছে 53.13, তাহলে কারেন্টটা অবশ্যই অবশ্যই ভোল্টেজের থেকে এত ডিগ্রি পরে ঘুরবে। তাহলে ঠিক ভোল্টেজ থেকে কারেন্টের অ্যাঙ্গেলটা 53.13-তে দেখালেই আমাদের সেই ভেক্টর চিত্রটা হয়ে গেল। বুঝা যায়? এটা হচ্ছে সে আমাদের ভেক্টর চিত্র। তাই এটা একটা আনসার।
যদি হাতে আঁকাতে এটা মোটামুটি অর্ধেক অর্ধেক হয়ে গেছে, হয়তো 45, কিন্তু মানে 53 মানে আনুমানিক একটু এরকম দিবা, তাহলেই হবে যে হ্যাঁ এটা 53। ঠিক আছে, এই ছিল আমাদের 9 অধ্যায়ের অঙ্ক। আশা করি এই অঙ্কটা ঠিক মতো বুঝলে এইখানে সবগুলো পারবা। 8, 9, 10, 11 এই সকল অঙ্কগুলো একটাই বেসিক। আমি যদি তোমাদেরকে 8, 9, 10, 8, 9 না করায় শুধু যদি সরাসরি 11 করতাম, তাহলে 11-র মধ্যে 8, 9, 10 ঢুকে আছে। ধীরে ধীরে আমরা যখন যাব ক্লাসগুলো তোমরা একটু ফলো করবা, তাহলে বুঝতে পারবা। তো এই ছিল 9 অধ্যায়ের ম্যাথমেটিক্স ক্লাস। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।